নমস্কার, আমি দুঃখু পাকড়ে। আমার চ্যানেল বর্ধমান মাশরুম সেন্টার। আমি আজ আপনাদের সামনে কিছু মাশরুমের থিওরির ক্লাস করাতে চলেছি। যে সমস্ত চাষি বন্ধুরা আমার রয়েছেন, যারা মাশরুমের চাষ করেন বা মাশরুম প্রিয় মানুষদের জন্য আমি আজকে কিছু থিওরি জানাচ্ছি, যাতে করে আপনাদের মাশরুম সম্বন্ধে বিশেষ নলেজ জন্মাবে। দেখুন, আমরা প্রথমেই জানতে চাই যে মাশরুম কী। এটা প্রত্যেকের মনে যে মাশরুম হচ্ছে একটা সহজ পাচ্য বিকল্প প্রোটিনের উৎস আর সম্পূর্ণ নিরামিষ একটা সবজি। তাহলে মাশরুম সম্বন্ধে কি ধারণা হলো আমাদের? না, মাশরুম একটা সহজ পাচ্য বিকল্প প্রোটিনের উৎস। প্রোটিন প্রতিটি মানুষেরই প্রয়োজন, তার শরীরের ওজন অনুযায়ী তত গ্রাম করে প্রোটিনের দরকার। তাহলে সেই হিসাবে প্রত্যেকটা মানুষ প্রোটিনের জন্য মাশরুমকে ভক্ষণ করতে পারে। দেখুন, মাশরুম সাধারণত বহু প্রজাতির হয় এবং সব মাশরুম কিন্তু খাওয়ার উপযুক্ত নয়। এটা প্রথমেই মাথায় রাখবে যে মাশরুম হয়েছে মানে তুলে নিলাম, এটাকে রান্না করে দিলাম, তাহলে কিন্তু অনেক সময় প্রাণহানির সম্ভাবনা থাকে। তা আমরা আজকে কিছু মাশরুম সম্বন্ধে জানাই। যে মাশরুম হচ্ছে সাধারণত আমরা যে আমাদের যে ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী আমরা কিন্তু 3 ধরনের মাশরুম এখানে চাষ করতে পারি। এক ধরনের মাশরুম হচ্ছে বোতাম মাশরুম, যেটাকে আমাদের বিজ্ঞানসম্মত ভাষায় আমরা বলে থাকি অ্যাগারিকাস বায়োস্পোরাস। আর এক ধরনের বোতাম মাশরুম, যেটা বিজ্ঞানসম্মত নাম হয় অ্যাগারিকাস বাইটারকুইন। আর এক ধরনের মাশরুমের আমরা চাষ করি, যেটা হচ্ছে পোয়াল ছাতু। অনেকেই জানেন, গ্রাম বাংলায় যারা থাকেন, কি হয় না, আমরা খড়ের যে গাদা থাকে সেখানে দেখবেন অনেক সময় খড় পচে সেখান থেকে মাশরুমের জন্ম হয়। তাহলে এরা কিন্তু সাধারণত পচনশীল বস্তুর ওপরে, কাঠের ওপরে, এই ধরনের জায়গাগুলোতে খুব পছন্দ করে মাশরুম। আর দ্বিতীয়ত হচ্ছে যে পোয়াল ছাতুর, এটারও একটা বিজ্ঞানসম্মত নাম আছে। এটাকে বলা হয় ভলভেরিয়েল্লা ভলভাসিয়া। আর একটা প্রজাতির হয় ভলভারিয়েল্লা ডিপ্রেসিয়া। এদের বিজ্ঞানসম্মত নাম। আর আমাদের যেটা সব সময়ের জন্য আমরা চাষ করতে পারি, যেটাকে আমরা বাংলায় বলি ঝিনুক ছাতু বা অনেকেই ধিংড়ি মাশরুমও বলে থাকে। এর অনেক প্রজাতির হয়, এর বিজ্ঞানসম্মত অনেক নাম আছে, যেমন পিউরেটাস সাজার কাজু, পিউরেটাস ফ্ল্যাভিডেটাস, পিউরেটাস অস্টিওট্রাস, পিউরেটাস স্ট্যাপিডাস এবং পিউরেটাস ফ্লোরিডা, পিউরেটাস সিতানুপ্লেটাস, পিউরেটাস ইডোডিস, পিউরেটাস সাকায়া, পিউরেটাস অ্যাবিলান এবং পিউরেটাস ইরিনোগি। তাহলে এই বিজ্ঞানসম্মত নাম এগুলো। তাহলে আমরা এই মাশরুমগুলোকে আমরা চাষযোগ্য করতে পারি। আমার ভিডিওতে আগেই দেখিয়েছি যে মাশরুম কিভাবে চাষ করা হয়। আমি দেখিয়েছি ওয়েস্টার মাশরুম চাষটা মেনলি। এরপর আমি আপনাদেরকে
পোয়াল ছাতু কিভাবে চাষ করা হয় বা বোতাম মাশরুম কিভাবে চাষ করা হয়, পরের ভিডিওগুলোতে আমি নিশ্চয়ই আপনাদেরকে আরও দেখিয়ে দেবো। তাই এই মাশরুম চাষ করতে গেলে তাদের তো একটা সময় আছে যে কোন সময়ে কোন মাশরুমটা খুব ভালো হবে। যেমন যদি গ্রীষ্মকাল হয় তাহলে কি হবে, মার্চ মাস থেকে আগস্ট মাস, ভালো করে মনে রাখবেন, এই মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আপনি যদি ঝিনুক ছাতু চাষ করেন, অর্থাৎ এখানে কোন কোন প্রজাতির মাশরুমের চাষ আপনি করতে পারবেন না, হচ্ছে পিউরেটাস সিতানুপ্লেটাস করতে পারবেন, পিউরেটাস সাকায়া করতে পারবেন, পিউরেটাস ইরিনোগি করতে পারবেন, পিউরেটাস কর্নকোপিয়া করতে পারবেন। যদি বোতাম ছাতুর চাষ করেন তাহলে কোন কোন প্রজাতির করতে পারবেন, এটা অ্যাগারিকাস বায়োস্পোরাস বা বাইটার কুইন, গ্রীষ্মকালীনের জন্য অ্যাগারিকাস বাইটার কুইন বেটার। আর দুধ ছাতু অর্থাৎ মিল্কি হোয়াইট মাশরুম, এটাও আমরা চাষ করতে পারি। এটার বিজ্ঞানসম্মত নাম ক্যালোসেবি ইন্ডিকা আর হচ্ছে ক্যালোসেবি গ্যাম্বুজা। এই দুই ধরনের মিল্কি হোয়াইট মাশরুম আমরা চাষ করতে পারি, যেটা আমরা যদি এটা গ্রীষ্মকালে চাষ করতে যাই তাহলে ক্যালোসেবি ইন্ডিকা এবং ক্যালোসেবি গম্বুজা দুটোই কিন্তু এই গরমে আমরা চাষ করতে পারব। দুধ ছাতু মেনলি গ্রীষ্মকালীন। বুঝতে অসুবিধা যদি হয় আবার একবার বলি যে শীতকালে আমরা যে কোনোভাবে মাশরুম করতে পারবো, কারণ ঠান্ডা ওয়েদারেই এরা খুব ভালো উৎপন্ন হয়। কিন্তু গ্রীষ্মকালেও যদি আমরা সারা বছর যদি আমরা চাষ করি তাহলে মার্চ মাস থেকে আগস্ট মাসে যে যে প্রজাতির পিসিসগুলোকে বললাম, এই পিসিসগুলোকে লক্ষ্য রেখে যারা বীজ তৈরি করেন, যারা যে সমস্ত চাষিরা চাষ করেন, যদি এই ধরনের পিসিস নিয়ে চাষ করেন তাহলে কিন্তু আমরা ফেলিওর হবেন না, গরমকালেও আপনারা নির্দ্বিধায় মাশরুম চাষ করতে পারবেন। এরপর দেখুন, যদি আমরা বর্ষাকালে মাশরুম চাষ করি তাহলে আমরা কি দেখব, কোন কোন প্রজাতির মাশরুমগুলো আমরা তৈরি করতে পারবো। এটা হচ্ছে জুন মাস থেকে সেপ্টেম্বর, এই মাসটার মধ্যে আপনি ঝিনুক ছাতু চাষ করতে পারবেন। তার মধ্যে কোন প্রজাতিরগুলো করলে ভালো হয় না, এটা পিউরেটাস ইরিনোগি বলে একটা পিসিস আছে, যারা বীজ তৈরি করেন তারা জানেন এই পিসিসগুলোকে তাদেরকে মেনশন করতে হয়। এবং পিউরেটাস সিতানুপ্লেটাসও কিন্তু এই বর্ষাকালেতে হয়ে থাকে। আর একটা হয় পিউরেটাস কর্নকোপিয়া। আর যদি বোতাম মাশরুম চাষ করেন, এই সময় মনে করেন যে আমি বোতামটাও চাষ করব, তাহলে কিন্তু অ্যাগারিকাস বাইটার কুইন বেটার। আর যদি দুধ ছাতু করেন তাহলে ক্যালোসেবি ইন্ডিকা আর ক্যালোসেবি গম্বুজা, এই দুটো পিসিস মেনশন করতে পারেন। আর পল ছাতু যদি করেন, এই বর্ষাকালে কিন্তু পল ছাতুটা খুব ভালো হয়। এর জন্য ভলভেরিয়েল্লা ভলভাসিয়া আর ভলভেরিয়েল্লা ডিপ্রেসিয়া দুটো প্রজাতিরই কিন্তু মাশরুম আপনারা বর্ষাকালে করতে পারবেন। তাহলে আমি মেনশন করে দিয়েছি কি গ্রীষ্মকালীন মাশরুম কখন করবেন, মার্চ মাস থেকে আগস্ট মাস, বর্ষাকালীন জুন থেকে সেপ্টেম্বর। এবার আসছি আমরা শীতকালীন মাশরুম। শীতকালীনে ঝিনুক ছাতু খুব ভালো হয়, ওয়েস্টার মাশরুম, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়েস্টার মাশরুম। যেই ঝিনুক ছাতুর মধ্যে আমরা কি দেখব, পিউরেটাস সাজার কাজু বেটার হবে। এটা হালকা ব্ল্যাক টাইপের হয়, খেতে খুব সুস্বাদু হয়। আর পিউরেটাস স্ট্যাপিডার্ট বলে একটা মাশরুম হয়, এটাকে করতে পারেন। পিউরেটাস অস্টিওটাস
এটাও করতে পারেন। পিউরেটাস প্ল্যাভিনেটাস আর পিউরেটাস ফ্লোরিডা, এই ফ্লোরিডা মাশরুমটাও আপনারা করতে পারেন। আর সিতানুপ্লেটাস, আর করতে পারেন পিউরেটাস ইডিডাস, পিউরেটাস অ্যাবেলন, আর করতে পারেন এই কটা প্রজাতির সমস্তটাই। মোটামুটি যদি আমরা ঝিনুক ছাতুটা শীতকালীন করি, এটা সিজন হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চ মাস, একদম পারফেক্ট সময়। আমি আমার ভিডিওতে দেখিয়েছি কিভাবে মাশরুম ফলন হয়েছে, আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন। এবং আর বোতাম মাশরুমটাও কিন্তু শীতকালে করা যায়। এটা হচ্ছে অ্যাগারিকাস বায়োস্পোরাসটা করতে পারেন। এখানে কিন্তু কিছু টেম্পারেচারের ব্যাপার আছে। যেমন ধরুন তাপমাত্রা আপনার যদি গ্রীষ্মকালীন করতে চাই তাহলে 20 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়, আর আর্দ্রতা হয় 80 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড, 85%, সরি 80 থেকে 85%। আর যদি বর্ষাকালীন আমরা করি, এখানে টেম্পারেচার কি থাকে, 20 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আনতে হয় সেন্টিগ্রেড আর 80 থেকে 85%-এর মধ্যে এটা আর্দ্রতাটা রাখতে হয়। আর যদি শীতকালে আমরা 12 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে এই ফলনগুলো অত্যাধিক হয়, এবং 70 থেকে 85%-এর মধ্যে আর্দ্রতার পরিমাণটা রাখতে হয়। তাহলে আপনাদের আজকের মতো যেটুকু বললাম সেটুকু মেনশন করবেন চাষি ভাইরা, এবং আমার মাশরুম প্রিয় যে সমস্ত আমাদের দর্শক রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে এটা বলছি। এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। এটুকুই আপনাদের কাছে চাইছি। নমস্কার।